আর আপনার রায়ে আজকের বিষয়ে আলোচনার জন্য যারা সঙ্গে রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন সুদীপ রাহা, কংগ্রেসের পক্ষ থেকে চন্দন ঘোষ চৌধুরী, বিজেপির পক্ষ থেকে অভ্র সেন রয়েছেন, প্রাক্তন উপাচার্য শিবাজি প্রতিম বসু, কিছুক্ষণের মধ্যে সিপিআইএম এর পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগ দেবেন চয়ন ভট্টাচার্য এবং আমাদের সঙ্গে যোগ দেবেন বিশিষ্ট শিক্ষাবিদ সুকান্ত চৌধুরী। তবে শুরুতে চোখ রাখবো প্রতিবেদনে। বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ সহ একাধিক বিষয় রাজ্য ও রাজ্যপালের সংঘাত চলছিলই। এবার ভোটের মুখে সেই সংঘাত আরও মাথাচাড়া দিল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে অপসারণের নির্দেশ দেওয়ার পরদিন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দুর্নীতি অনিয়মের অভিযোগে শুক্রবার রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল। রাজভবনের তরফে জানানো হয়েছে, সরকারি অনুদানপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলিতে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলির দুর্নীতি ও অনিয়ম নিয়ে রাজভবনে জমা পড়া অভিযোগের প্রেক্ষিতেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অবসরপ্রাপ্ত বিচারকের নেতৃত্বেই তদন্ত হবে। The serious allegations leveled against the minister by the vice chancellors, the professors and the public, I want the truth of it. Based on the findings of the judicial inquiry, I will make my recommendations to government about the continuance of the minister. রাজ্যপালের অপসারণের নির্দেশকে আগেই হাস্যকর বলে উড়িয়ে দিয়েছিলেন ব্রাত্য বসু। এদিন বিশ্ববিদ্যালয়গুলিতে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ নিয়েও প্রশ্ন তুলে দিলেন শিক্ষামন্ত্রী। বিশ্বায়নের পর ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এগুলো খুবই দরকারি জিনিস, কিন্তু সরকার তো এগুলোর উপর ভিত্তি করে চলতে পারে না। তো যদি একটা কাগজ পাওয়া যেত, যে সেটাও যদি টুইট করা হতো যে এরকম একটা নির্দেশ দেওয়া হয়েছে, অমুক বিচার বিভাগীয় তদন্ত, অমুক জাজ, পুরোটাই তো একটা ধোঁয়া ধোঁয়া, একটা ভাষা মানে পরিষ্কার নয়। কয়েকদিন আগে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে তৃণমূলের শিক্ষক সংগঠনের বৈঠক হয়। সংগঠনের সভাপতি হিসেবে সেই বৈঠকে ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এরপরই গৌড়বঙ্গের অস্থায়ী উপাচার্যকে সরানো নিয়ে নতুন করে প্রকাশ্যে আসে রাজ্যপাল সংঘাত। বুধবার রাজ্যপালের রিপোর্ট কার্ড নামে একটি বিবৃতি প্রকাশ করে রাজভবন। সেখানে রাজ্য সরকারের বেশ কিছু পদক্ষেপের তীব্র সমালোচনা করা হয়। এদিন তারই পাল্টা জবাব দিল নবান্ন। 9 পাতার চিঠিতে লেখা হয়েছে, রাজ্যপাল তার রিপোর্ট কার্ডে রাজ্যের ক্ষমতাকে ছোট করে দেখানোর চেষ্টা করেছেন। এখতিয়ারের বাইরে গিয়ে এককভাবে বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে চাইছেন রাজ্যপাল। রাজ্যপালের ভূমিকা শুধুমাত্র রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে না, পড়ুয়াদেরও সমস্যার মুখে ফেলছে। জাতীয় স্তরের সমীক্ষায় রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি উপরের ধাপেই থাকে। এক্ষেত্রে যদি কোনো অবনমন ঘটে তার জন্য রাজ্যপালই দায়ী থাকবেন। শিক্ষাবিদদের একাংশের মতে রাজ্য ও রাজ্যপালের এই সংঘাত যত দীর্ঘ হবে, শিক্ষার্থীদের ক্ষতির বহর ততই বাড়বে। শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, জি24 ঘন্টা। আর এরই মধ্যে সংঘাত বাড়িয়ে রাজভবনের দিক থেকে আরও এক ধাপ এগিয়ে এক পদক্ষেপ। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঘর সিল করে দেওয়ার নির্দেশ দেওয়া হলো রাজভবনের পক্ষ থেকে। এমনকি প্রয়োজনে পুলিশ ডাকার নির্দেশ দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে। শ্রেয়সী গাঙ্গুলি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, বিস্তারিত জানবো। শ্রেয়সী, একেবারে দেখো, এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি যে অর্ডার কপি আমাদের কাছে এসছে, সেখানে দেখা যাচ্ছে যে রাজভবনের তরফে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রেজিস্ট্রারের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে এবং সেই চিঠিতে স্পষ্টত বলা হয়েছে যে উপাচার্য যদি ঘরে ঢোকার চেষ্টা করেন, তার চেম্বারে যাওয়ার চেষ্টা করেন, সেটা আটকাতে হবে এবং সেই কারণে ঘর সিল করে দিতে হবে, প্রয়োজনে পুলিশ ডাকতে হবে এবং এক্ষেত্রে উপাচার্যের ঢোকাকে বিষয়টাকে বলা হচ্ছে ট্রেসপাস করা। সেই জায়গা থেকে বলা হচ্ছে যে এক্ষেত্রে যিনি যদি ট্রেসপাসের চেষ্টা করেন তাহলে সেক্ষেত্রে প্রয়োজনে পুলিশ ডেকে যথাযথ ব্যবস্থা নিতে হবে, সেই রকম নির্দেশ দেওয়া হচ্ছে রাজভবন থেকে। যেটা আমরা জানি যে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ইতিমধ্যেই অপসারণ করেছিলেন রাজ্যপাল, কিন্তু পরবর্তীকালে দেখা গিয়েছিল যে রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল যে তিনি কাজ চালিয়ে যাবেন। সেই পরিস্থিতিতে এই নতুন নির্দেশ দেওয়া হলো রাজভবনের তরফে। শ্রেয়সী, আমি শুধু একটু মনে করিয়ে দিতে চাইবো যে এই ধরনের জটিলতা, এই ধরনের নাটকীয়তা আমরা সম্ভবত এর আগে নন্দিনী চক্রবর্তীর এতটা না হলেও মানে অনেকটা এই ধরনের আমরা নন্দিনী চক্রবর্তীর ক্ষেত্রে দেখেছিলাম। একেবারে দেখো, যদি তার ঘর সিল করা হয়নি, কিন্তু নন্দিনী চক্রবর্তী তিনি কাজে যাবেন কিনা, রাজভবনে যাবেন কিনা, সেটা নিয়ে একটা চূড়ান্ত দ্বিমত তৈরি হয়েছিল।
একেবারেই সেক্ষেত্রে প্রধান সচিব ছিলেন সেই সময় এবং রাজ্যপাল তাকে রিলিফ করে দিয়েছিলেন, যদিও গভর্নমেন্ট থেকে, সরকারের পক্ষ থেকে সেই রিলিফ করার বিষয়টিকে তখনও গ্রহণ করা হয়নি। এবং তখনই কিন্তু যেটা আমরা জেনেছিলাম যে সেক্ষেত্রে রাজভবনের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল যে কোনোভাবেই যেন তিনি তার ঘরে না বসতে পারেন, তার এমনকি রাজভবনের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের মধ্যেও যেন তিনি এরিয়া বা চত্বরের মধ্যেও না ঢুকতে পারেন, সেরকমই নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্যপালের পক্ষ থেকে। শ্রেয়সী, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো, অত্যন্ত ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট। আমি তোমার কাছে পরবর্তীকালে আরও বিস্তারিত এই সম্পর্কে জানার চেষ্টা করব। শ্রেয়সী গাঙ্গুলি আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে ছিলেন। ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ সুকান্ত চৌধুরী। আমি মৌপিয়া সুকান্তবাবু আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার রায় অনুষ্ঠানে। সুকান্তবাবু, আপনি যে সময় যোগ দিলেন আপনার রায়, তার মধ্যেই আরও একটা ডেভেলপমেন্ট ঘটে গেল, যেখানে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঘর সিল করার নির্দেশ দেওয়া হলো রাজভবনের পক্ষ থেকে। শুধু তাই নয়, রেজিস্ট্রারকে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রয়োজনে পুলিশ ডাকা হতে পারে এবং কোনোভাবে যদি উপাচার্য তার ঘরে প্রবেশের চেষ্টা করেন সেটাকে অবৈধ প্রবেশ অর্থাৎ ট্রেসপাসিং তার সঙ্গে তুলনীয় করা হয়েছে। দেখুন, এই নতুন ডেভেলপমেন্টটা নিয়ে আর বিশেষ করে কি বলবো, এবার এই পুরো ব্যাপারটা নিয়ে যে কি বলবো, কারণ যা আমাদের উচ্চশিক্ষা ক্ষেত্রে ঘটছে গত কয়েক মাস ধরে, এটা তো অকল্পনীয়। আমরা দেখছি যে শিক্ষাক্ষেত্রে যার সর্বোচ্চ প্রশাসনিক কর্তৃপক্ষ যারা, একদিকে রাজ্যপাল আরেকদিকে শিক্ষামন্ত্রী তথা রাজ্য সরকার, তারা পরস্পরের বিরুদ্ধে এমনভাবে সংঘাতে যাচ্ছেন যে তাতেই শিক্ষা ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়ছে। শিক্ষক নয়, ছাত্র নয়, শিক্ষাকর্মী নয়, বাইরের জনতা নয়, এই উচ্চপদস্থ রাজন্যবর্গ তারাই শিক্ষা ব্যবস্থায় এরকম অশান্তি ডেকে আনছে। এরকম পরিস্থিতি যে হতে পারে আমাদের কল্পনায় ছিল না। কাজে এমন পরিস্থিতি ঘটলে কি করতে হবে এ সম্বন্ধেও কোনো নির্দেশ কোথাও নেই এবং ভেবে পাওয়া মুশকিল। কিন্তু কেন সুকান্তবাবু এরকম পরিস্থিতি হচ্ছে কেন? আগে তো এরকম পরিস্থিতি দেখা যায়নি। দেখুন, সেটা তো আপনাদের জিজ্ঞাসা করতে হবে যে ওই একদিকে রাজ্যপাল আরেকদিকে শিক্ষামন্ত্রী বা রাজ্য সরকারের প্রতিনিধি, তাদেরই জিজ্ঞাসা করতে হবে কে ঠিক কে ভুল। কোনো ঠিক ভুল কেউ নেই। অনেক সময় যেন আমাদের মনে হচ্ছে যে কোনো একটি বিশেষ ক্ষেত্রে কোনো এক পক্ষ যা বলছেন সেটা হয়তো আমরা সমর্থন করতে পারছি না, কিন্তু পুরো ব্যাপারটা দেখলে মনে হচ্ছে যেন এরা পরস্পরের যতই বিরোধিতা করুন, যেন উভয় পক্ষ একত্রে তারা দেশের আমাদের রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থা তারা যেন অচল করে দিতে তারা সচেষ্ট। মানে একটা কথা ভেবে দেখুন, এই যে এত কথা এরা বলছেন, এত বিবৃতি দিচ্ছেন, এত নির্দেশ দিচ্ছেন, যে একটা বাক্য দেখাতে পারেন যেখানে লেখাপড়া, গবেষণা, শিক্ষাদান, বিদ্যাচর্চা এসব নিয়ে এক মুহূর্ত তারা চিন্তা করছেন, এবং এইরকম একটা অশান্ত অবস্থার ভেতরে সেই কাজগুলো কি করে চলবে, কলেজ বিশ্ববিদ্যালয়গুলি কি করে চলবে, এটা নিয়ে তারা কি আদৌ ভেবেছেন বলে আমরা কোনো প্রমাণ পাচ্ছি? যদি ভেবে থাকেন তারা আমাদের দয়া করে নির্দেশ দিন যে এই অচল অবস্থায় কি করা যেতে পারে। খুঁড়িয়ে খুঁড়িয়ে তবু বিশ্ববিদ্যালয়গুলি এতক্ষণ চলছিল, কারণ পুরনো শিক্ষাবর্ষ এবং পুরনো অর্থবর্ষ চলছিল এতদিন। তাও যে বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্যদেরও নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছিল, সেখানে অবস্থা আরো সঙ্গীন, যেমন যাদবপুরে, আর এখন এই গৌড়বঙ্গে তো দেখা যাচ্ছে আরো এক কাঠি উপরে উঠেছে। কিন্তু এখন নতুন অর্থবর্ষ কয়েকদিন হলো শুরু হয়েছে, নতুন শিক্ষাবর্ষ আর 2-3 মাসে শুরু হতে চলেছে। এই নতুন পর্যায়ে যদি উপযুক্ত কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের মাথায় না থাকে, তাহলে কিন্তু একেবারে আক্ষরিক অর্থে সবকিছু অচল হয়ে পড়বে। কাজেই এই কর্তারা আমাদের বলুন যে আচার্য তো রাজ্যপাল, তিনি তো বলেছেন যে যদি কোনো উপাচার্য বিশ্ববিদ্যালয়ের কাজ বন্ধ করার চেষ্টা করেন, টু স্কাটল অর টু স্টল দ্য নর্মাল অ্যাক্টিভিটিস, তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা করে দেওয়া হবে। কিন্তু যিনি ধরুন স্বাভাবিক কাজকর্ম চালু রাখতে চাইছেন, যেমন সমাবর্তন করে কিংবা বহু কষ্টে হয়তো রক্ত জল করে যে অনুদানের টাকা পাওয়া গেছে কেন্দ্রীয় সরকার থেকে, সেই টাকা খরচ করে আমরা প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনবো, আমরা লাইব্রেরির বই কিনবো, আমরা বিশ্ববিদ্যালয় চালু রাখবো, কিন্তু সেই টাকা খরচ করার জন্য যার সই দরকার সেই ব্যক্তি পদে বহাল নেই। এই অবস্থায় কি করা হবে? সে টাকা ফেরত যাবে?
তাহলে বিশ্ববিদ্যালয় আমাকে একটু বলুন না, আপনি খুব খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা আমাদের সামনে তুলে ধরেছেন, যে বিষয়গুলো নিয়ে বিতর্ক হচ্ছে, যে বিষয়গুলো নিয়ে যুযুধান পক্ষ তারা লড়ছেন, হেডলাইন্স হচ্ছে, সেগুলো শিক্ষার প্রসারের ক্ষেত্রে, শিক্ষার সমৃদ্ধির ক্ষেত্রে কোনোভাবেই কন্ট্রিবিউট তো করছে নাই। আমার এখানেই প্রশ্ন যে আখেরে কি শিক্ষার্থীদের ওপর, শিক্ষা ব্যবস্থার ওপর একটা ভীষণ নেতিবাচক প্রভাব পড়ছে না? সে তো অবশ্যই, মানে আপনি সমৃদ্ধি প্রসার এসব অনেক তো মানে ভালো ভালো কথা বলছেন, আদৌ শিক্ষা ব্যবস্থাটাকে চালু রাখাই তো এখানে অসম্ভব হয়ে পড়বে, এবং তাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে কারা? আমাদের ছেলেমেয়েরা। তাদের কথা কি আদৌ ভাবা হচ্ছে? দেখুন, এটা তো মানে এত সব উচ্চপদস্থ রাজন্যবর্গরা বলতে মানে নিজেরই লজ্জা করে, নিজেরই ভয় হয় এসব কথা বলতে, কিন্তু যেন মনে হচ্ছে যে এটা একটা পুরোপুরি একটা রাজনীতির লড়াই চলছে, এবং শিক্ষাক্ষেত্রগুলি তারই একটা আখড়ায় পরিণত হয়েছে। এবং সেটা করছেন, আমি যে আবার বলছি, ছাত্র নয়, শিক্ষক নয়, বাইরের কোনো জনতা নয়, এই যাদের আর কি চালু রাখার কথা এই শিক্ষা ব্যবস্থা, তারাই যেন সেটা অচল করে দিতে। সুকান্ত বাবু, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যে সমাধান সূত্র আপনি কিছু বুঝতে পারছেন? দেখুন, আমি তো বুঝতে পারছি না যে যতক্ষণ উভয় পক্ষই এইরকম মানে নিজের নিজের অবস্থানে অনড় থাকবেন, ততক্ষণ কি সমাধান হতে পারে আমি তো বুঝছি না। এই সংঘাতের জন্য এটা হচ্ছে, কাজে সংঘাত দূর তো তাদেরই করতে হবে। তবে আর একটা কথা, আমাকে 1 মিনিট সময় দিন, একটু আমি বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে একটা রাজ্যের সবকটা বিশ্ববিদ্যালয় নিয়ে একটা বিচার বিভাগীয় তদন্তের একটা নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। এখন আমাদের বিশ্ববিদ্যালয়ের অশেষ দোষ ত্রুটি আছে, আমরা নিজেরাই তা নিয়ে কত বলি, আমি নিজেই কত বলি, কিন্তু এই অপবাদ, এই অপমান, এটা কি আমাদের শিক্ষক সমাজের বা শিক্ষা সমাজের প্রাপ্য ছিল? আমরা যেন ভুলে না যাই, আবার আমরা এটা যথেষ্ট মনে রাখি না যে কেন্দ্রীয় সরকার থেকে সারা রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি যে মূল্যায়ন করেন, ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক NIRF, তাতে বছরের পর বছর দেখা যায় যে রাজ্য পোষিত যে বিশ্ববিদ্যালয়গুলি, তার মধ্যে সর্বোচ্চ স্থান অধিকার করে থাকে যাদবপুর এবং কলকাতা বিশ্ববিদ্যালয়, এবং তৃতীয় একটি তামিলনাড়ু আন্না বিশ্ববিদ্যালয়। সর্বোচ্চ 3টি স্থানে এই 3টি বিশ্ববিদ্যালয় সবসময় থাকে। এখন মানে এটা তো ভাবতেও আমাদের সংকোচ হয় এবং মানে ভীতি হয় যে এখন দেখছি যে এসব কোনো কিছু মাথায় না রেখে আমাদের যারা সর্বোচ্চ প্রশাসক, সর্বোচ্চ নিয়ন্ত্রক, তারাই যেন মানে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে এই উচ্চস্থান থেকে তারা টেনে নামাতে ব্যস্ত। এটাও আমাদের দেখতে হচ্ছে। আর কি বলবো বলুন। সুকান্তবাবু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি যোগ দেওয়ার জন্য এবং এতটা সময় দেওয়ার জন্য। সুকান্ত চৌধুরী আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন, এবং তার আক্ষেপের জায়গাটা এটাই যে আখেরে ক্ষতিগ্রস্ত কি হচ্ছে, বলি প্রদত্ত কি হচ্ছে, এবং যাদের হাতে এই শিক্ষার সমৃদ্ধির দায়িত্ব, তারাই শিক্ষার সমৃদ্ধিটাকে ব্যাকসিটে পাঠিয়ে দিয়ে যেটা করছেন সেটা ভীষণ রকম একটা নেতিবাচক প্রভাব ফেলছে। আমাদের সঙ্গে ইতিমধ্যেই যোগ দিয়েছেন চয়ন ভট্টাচার্য। আমি প্রথমে একটু আসি সুদীপ রাহার কাছে। সুদীপ, এগুলো কি চলছে? না, এটা তো প্রথমবার নয়। আমার মনে হয় হীরক রাজার দেশে এরা যত কম জানে, যত বেশি জানে, এরা তত কম মানে, যাতে এই জানার জায়গাটাকে বন্ধ করে দেওয়া হয়। আজকে রাজ্যপাল যে আচরণগুলো করছেন, আমরা ভাবতেই পারি না। একজন আচার্য, তিনি বলছেন উপাচার্যের অফিসে তালা লাগিয়ে দেব, তিনি বলছেন উপাচার্য যাতে অফিসে আসতে না পারে তার জন্য পুলিশ রাখতে হবে। এ তো অচলায়তন তৈরির চেষ্টা। কিন্তু আমরা তো বরাবর দেখেছি শিক্ষা মানুষকে শিক্ষা মুক্তি আনে, মুক্তির কথা বলে। এখানে যে অন্ধকার পরিস্থিতি তৈরি করবার চেষ্টা চলছে, আমি রাজ্যপালকে বলবো, রাজ্যপাল একটা চিঠি দিয়ে বলেছেন তদন্তের কথা। রাজ্যপাল যদি প্রকৃত আচার্য হিসেবে শিক্ষা গুরুর ভূমিকা যদি নিয়ে থাকেন, কেন রাজ্যপাল যে প্রি ম্যাট্রিক স্কলারশিপ SC/STদের জন্যে, যেটা 2022 সালে বন্ধ করে দেওয়া হয়েছে, সেটা নিয়ে কথা বলবেন না? কেন পোস্ট ম্যাট্রিক অল ইন্ডিয়ার যে স্কলারশিপ, 60 লক্ষ বাংলার ছাত্রছাত্রী তারা এটার আওতাভুক্ত ছিল, সেটা যখন কেন্দ্রের সরকার 2020 সালে বন্ধ করে দিল, সেটা ফিরিয়ে আনার কথার জন্য কেন কেন্দ্রের সরকারের কাছে অ্যাপ্রোচ করবেন না? কেন মৌলানা আজাদ এডুকেশন ফাউন্ডেশন ফেলোশিপ, সেই ফেলোশিপ যখন বন্ধ করে দেওয়া হলো, হাজার হাজার মাইনরিটি ব্যাকওয়ার্ড ছেলেমেয়ে, তাদের জন্য কেন রাজ্যপালের প্রাণ কাঁদে না? আজকে আমার যতদূর মনে হচ্ছে যে যত গুরুত্ব সহকারে বিষয়টা দেখানো হচ্ছে, আমার মনে হয় সানগ্লাস পরে আচার্যের ভূমিকা পালন
পালন করা যায় না। এটা অপূর্ব, বোধহয় সরাসরি সানগ্লাস সরাসরি বদলের জন্য একটা রাজনীতি হয়ে যাচ্ছে না? কোথায় রাজনীতি দেখছেন? আমি বলছি আপনাকে, রাজনীতিটা কারা করেছে সেটা বুঝতে হবে। আমাকে সুদীপ উত্তর দিক যে ও তো ছাত্র নেতা, যে স্টুডেন্ট ইলেকশনটা আমাদের রাজ্যের কোন বিশ্ববিদ্যালয়ে লাস্ট কবে হয়েছে? ভাগ্যিস না, ভাগ্যিস কি? ভাগ্যিস ছাত্র- একদম একদম ইন্টারাপ্ট করো না। ভাগ্যিস রাজনীতিতে একদম নির্বাচন তোমার কথা ধরে বন্ধ বলছি। আছে, বলতে দাও, যাতে বলতে দাও, শিক্ষাঙ্গনে আমি তো আটকাইনি, পড়াশোনার বলতে দাও কাজ না। হয়। কিন্তু বলতে দাও। রাজ্যপাল সেই আমাকে ক্যাম্পাসকে বলতে দাও, পলিটিসাইজ বাকিটা করছে। তুমি বলতে পারবে না, তুমি এটা করলে, তুমিও জানো, প্লিজ বলতে দাও। তোমার একটা কথা আমি নিচ্ছি, ভাগ্যিস হয়নি, হলেই আবার কি হতো, লাস্ট পড়তো। লাস্ট স্টুডেন্ট ইলেকশনটা তুলে দেখে নাও রেকর্ডগুলো, তোমরা লাঠালাঠি করেছো আর গুলিতে প্রাণ গেছে কার? এটা হয়েছে, সেই জন্য ভাগ্যিস স্টুডেন্ট ইলেকশন তোমরা গভর্নর কি করোনি। আজকে স্টুডেন্ট আবার ইলেকশন আটকাচ্ছে। নিয়ে বলেছেন? ওকে প্লিজ থামান। উনি কি এটা প্রথম স্টুডেন্ট থেকে বলো, ইলেকশন আবার নিয়ে বলো। বলেছেন? অব্র বলো। আমাকে কাইন্ডলি বলতে দাও। আরেকটা জিনিস সুদীপ তোমার জানা উচিত, তুমি তো ছাত্র নেতা, তোমার দলের উচ্চস্থানীয় নেতাদেরও জানা উচিত যে সবকটা বিশ্ববিদ্যালয়ের যে এক্সিকিউটিভ কাউন্সিল বা হাইয়েস্ট ডিসিশন মেকিং বডি যেগুলো হয় না, সেখানে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ পাঠানোর কথা বলেছিল এই তৃণমূল কংগ্রেস সরকারে ক্ষমতায় এসে। কটা জায়গায় পাঠাতে পেরেছো এখন অবধি? 13 বছর তো হয়ে গেল। এই উত্তর তোমায় দিতে হবে। আরেকটা জিনিস, ও তো ওয়াট অ্যাবাউটারি করলো প্রথম থেকে, আমি ওয়াট অ্যাবাউটারি করবো না। না, এই স্কলারশিপগুলো বন্ধ কেন? জানি খুব তুমি রাজ্যপালের প্রতিনিধি, তুমি কেন্দ্রীয় দলের প্রতিনিধি, উত্তর দেবে, বিজেপির সব উত্তর দেবে। আগে কথা করছেন যে পয়েন্টে কথা বলে নাও, আগে পয়েন্টে কথা বলে নাও, তারপর আমি ছাত্র হিসেবে বারবার বলছি না ছাত্র নেতা, আমি ছাত্র নেতা হিসেবে এটা প্রশ্ন যদি করছি করতে এই থাকে, স্কলারশিপগুলো বলো, বন্ধ বলো, কেন? এটা সেমিনার না, কনফ্রন্ট করো। এটা সেমিনার না, এটা তুমি ডিবেট। confront ওকে, করো। বলতেই দেবে না আমাকে। তুমি কি বলতেই দেবে না আমাকে? একটু তো বলতে দিতে হবে। তুমি কি বলতেই দেবে না? এটা আমি তোমার সঙ্গে করবো। আমি এখন যেটা বলছিলাম প্রথমে, এই যে অস্থায়ী উপাচার্য, এইটা নিয়ে জট কখন তৈরি হয় দিদি, এটা ভুলে গেলে কিন্তু চলবে না। 27টা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করার জন্য, কনসাল্ট করার জন্য 27 জনেরই নাম পাঠানো হয় গভর্নরের কাছে এডুকেশন ডিপার্টমেন্টের থেকে। এবং তারপর যখন ক্যালকাটা হাইকোর্টে মামলা হয়, ক্যালকাটা হাইকোর্ট ক্যাটাগরিক্যালি বলে দেয় যে একটা বিশ্ববিদ্যালয়ের জন্য যদি একজনেরই নাম পাঠানো হয় উপাচার্য বানানোর জন্য, সেটাকে কনসালটেশন বলে না। সেই জায়গা থেকে কিন্তু আইনি জট শুরু হয়। প্রথমেই বেআইনি কাজ করেছে তৃণমূল কংগ্রেস, এবং এর আগে আরেকটা যেটা করেছে 2018 সালে ইউজিসির আইন অনুযায়ী ইউজিসির রিপ্রেজেন্টেটিভ রাখতে হতো এই সার্চ কমিটিতে, ভিসি সার্চ কমিটিতে। সেটা তারা আইনটা মানেনি। তারা এক নায়কতন্ত্র, এক ছত্র রাজত্ব করবে বলে নিজেদের মতো আইন না মেনে যা করার করেছে। সেই কারণে আজকে এই জট। এবং তারপরে এই যা এখন যা সিচুয়েশন তৈরি হয়েছে, আপনি দেখুন লাস্ট দুজন উপাচার্যকে সরানো হয়েছে এই গভর্নরের তরফে, যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। এর আগে প্রত্যেকে ছিলেন খারাপ। যেই দুজনকে সরানো হলো তারা এখন হয়ে গেলেন ওদের লোক, তৃণমূলের লোক। তৃণমূল সরকার কি করলো, আলাদা করে নোটিফিকেশন বের করে বলছে যে না, দে উইল কন্টিনিউ এক্সিকিউটিং দেয়ার ডিউটিস। তাহলে তাই যদি হয়, বাকি 25 জনের জন্য এটা খাটে। দুজনকে গভর্নর সরিয়ে দিয়েছেন বা চ্যান্সেলর সরিয়ে দিয়েছেন বলে হঠাৎ করে স্ট্যান্ড বদলে গেল। এই গিরগিটির মতো রং বদলে তোমরা কি করছো নিজেদেরকে? আমি চন্দনদার কাছে আসবো। অনেকবার আমি বলছি, হ্যাঁ, সুপ্রিম কোর্টে বলেনি যে কোনো আটকানো আছে। তুমি বলো, তুমি আমাকে বলো, একটা অ্যাডভাইজারি দিয়েছে এই রাজ্য সরকার কয়েকদিন আগে, 1 তারিখে অ্যাডভাইজারিটা পাবলিশ করেছে এটা। এবং তারপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, আমাদের রাজ্যের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন, টিচারদের সংগঠন, তারা পরিষ্কার কি বলছে, তারা একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। তারা পরিষ্কার বলছে যে এই যে অ্যাডভাইজারিটা এসছে রাজ্য সরকারের তরফে, সেটাতে কি লেখা আছে, একটা নর্মাল মিটিং করবেন আপনি একটা বিশ্ববিদ্যালয়ে, সেটা করার জন্য নাকি এডুকেশন ডিপার্টমেন্টের পারমিশন নিতে হবে। মানে আমি কি বলছি, স্বাধিকারে হস্তক্ষেপ খালি নয়, ওদের চাকর বাকর বানিয়ে রাখবে। আগের এডুকেশন মিনিস্টার ওদের চাকর বাকর ওই টাকা করে দেখাচ্ছে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, খুব স্বাভাবিক, কারণ এরা দুজন এই সময় সমসাময়িক ছাত্র, এদের একটা দৃষ্টিভঙ্গি থাকবে। কিন্তু একটা জিনিস তোমাকে বুঝতে হবে, রাজ্যপালকে নিয়ে যখন আমরা আলোচনা করছি, রাজ্যপাল এবং তার সাথে শিক্ষা খুব স্বাভাবিক, কিন্তু এর পাশাপাশি রাজ্যপালের ভূমিকা আইন শৃঙ্খলা রক্ষা, রাজ্যের দুর্নীতি, রাজ্যের পুলিশ প্রশাসন, প্রত্যেকটি ক্ষেত্রে রাজ্যপালকে কিন্তু আমরা বারবার দেখছি একটা বাধা স্বরূপ হয়ে দাঁড়াচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে। এটা অস্বীকার করে লাভ নেই যে কিছু কিছু ক্ষেত্রে রাজ্যপালের সদর্থক চিন্তাভাবনা থাকলেও বাস্তবায়িত যখন হচ্ছে তখন দেখা যাচ্ছে একটা একপাক্ষিক ভূমিকা রাজ্যপাল নিচ্ছেন, এবং সেটা গত পঞ্চায়েত নির্বাচনেও আমাদের প্রমাণ হয়ে গেছে। রাজ্যপাল ছোটাছুটি করেছেন, কিন্তু আলটিমেটলি নিট ফল জিরো। রাজ্যপালের সাথে তুমি যে নন্দিনী চক্রবর্তীর যে কন্ট্রাডিক্টের কথা বললে, সেই কন্ট্রাডিক্টের নিট ফল জিরো। রাজ্যপাল কোন জায়গাটাতে দাঁড়িয়েছেন, কোন অবস্থানে দাঁড়িয়েছেন। নাম্বার 4,
তুমি একটি বিশ্ববিদ্যালয় নয়, শুধু যাদবপুর নয়, সমাবর্তন উৎসবে আমরা দেখেছি কিভাবে স্পয়েলড হয়ে গেল সমাবর্তন উৎসবটা, এবং ছাত্রছাত্রীদের মধ্যে যে মানসিকতা ছিল, শিক্ষার মানসিকতা, তারা গ্র্যাজুয়েট হওয়ার পরে, তারা বিভিন্ন ডিগ্রিজ পাওয়ার পরে তারা রেকগনাইজড হবে, ঠিক সেই জায়গার আগের দিন রাজ্যপাল সার্কুলার জারি করলে সেটাকে বন্ধ করবার চেষ্টা করলেন। কিছু ক্ষেত্রে বন্ধ হয়েছে, কিছু ক্ষেত্রে হয়নি, বাদ দাও সেটা। এখানে শিবাজিদা আছেন, আমি বারবার বলছি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, সারা বাংলায় বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি বা পরিবেশ, তাতে রাজ্যপালকে মনে হয় না বারবার রাজ্য সরকারের সাথে সংঘাতে গিয়ে যে ক্ষতিটা হচ্ছে, সে ক্ষতিটা খুব স্বাভাবিক অর্থে ছাত্রছাত্রীদের হচ্ছে। কারণ আমরা অবিবেচকের মতো বহু ডিসিশন রাজ্য সরকারকে নিতে দেখেছি, বহু ক্ষেত্রে আমরা দেখেছি শিক্ষামন্ত্রীর ভূমিকা যথার্থ নয়, আরও বেশি প্রকট হওয়া উচিত ছিল। কিন্তু এই যে কন্ট্রাডিকশন, রাজ্যপাল বলছেন মন্ত্রিসভা থেকে সরিয়ে দিতে হবে শিক্ষামন্ত্রীকে। এখন প্রশ্নটা যদি সেখানে এসে দাঁড়ায়, একজন সাধারণ ছাত্র বা ছাত্রছাত্রীর অভিভাবক হিসেবে আমরা কিভাবে দেখতে পারি? আলটিমেটলি দেখা যাচ্ছে এটা একটা স্পয়েলিং চলছে। সুকান্তবাবু সঠিকভাবে বলেছেন, আমি এখানে শেষ করব। স্পয়েলিংটা এখানে যে ছাত্রছাত্রীর ভবিষ্যৎ, শিক্ষার মান, শিক্ষার মর্যাদা, এই জায়গাগুলোর ক্ষেত্রে আমরা রাজ্যপালের যে ভূমিকা দেখি বা রাজ্য সরকারের যে ভূমিকা দেখি, সেখানে আবার আমি জয়ন্তের কাছে আসার আগে শিবাজি প্রতিম বসুর কাছে যাব। শিবাজিদা, কি পরিস্থিতি আমরা দেখছি? এটা উচ্চ শিক্ষার ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত নিম্নমানের একটা বিজ্ঞাপন। দেখো মৌপিয়া, আমার প্রায় চাকরি জীবনের সায়ান্নে প্রায় দাঁড়িয়ে আছি। পৌনে চার দশক ধরে, 4 দশকের কাছে আমার শিক্ষকতা হলো, উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত, তোমরা জানো। সেখানে ব্রেক করছে আওয়াজটা, না শুনতে পাচ্ছি। এবার সেখানে যেটা হচ্ছে সেটা আমরা এই পরিস্থিতি, শোনা যাচ্ছে, আচ্ছা, এই পরিস্থিতি আমরা কখনো দেখব, কি দেখে শুরু করেছিলাম আর কি দেখে চলে যাচ্ছি ভাবা যায় না। একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, রাজ্য সরকার কিন্তু সম্পূর্ণ, তো এখানে বিশ্ববিদ্যালয়গুলি কিন্তু রাজ্য সরকার পোষিত, এবং তার সঙ্গে একটা কম্প্যাটেবল রিলেশন, আমরা প্রত্যেকেই আচার্যকে শ্রদ্ধা করি, তো একটা কম্প্যাটেবল সম্পর্ক রাখা উচিত এবং সেই অনুযায়ী চলছিল। এখন ব্যাপার হচ্ছে যে সমস্ত একটা জায়গায় ইউজিসি নিয়ম মানা হচ্ছে না, বা সুপ্রিম কোর্টের কিছু আছে, হাইকোর্টে মামলা চলছে, তারপরে কি হলো, কিছু দিনের জন্য 3 মাসের জন্য কিছু অস্থায়ী উপাচার্য নিযুক্ত হলেন, হ্যাঁ, গত মার্চের মধ্যেই হয়েছে। এবারে তারা কিন্তু দুজনেরই মতের সাপেক্ষে রাজ্য সরকার এবং এইভাবেই চলছিলেন। এখন তাদেরকে বলা হলো যে সাপ্তাহান্তিক রিপোর্ট দিতে হবে রিগার্ডিং দ্য ইউনিভার্সিটি, তাকে রাজ্যপালের দপ্তরে, মানে আচার্যের দপ্তরে। মুশকিল হচ্ছে, একদিকে আচার্য একজন রাজ্যপাল কিন্তু কনস্টিটিউশনাল পোস্ট, এবং মাথায় রাখতে হবে আচার্যের পোস্টটা কিন্তু স্ট্যাটুটারি পোস্ট, স্ট্যাটুট তাকে এই ক্ষমতা দিচ্ছে। তো যাই হোক, এইগুলি নিয়ে সাধারণ মানুষ মাথা ঘামায় না, যিনি রাজ্যপাল তিনিই আচার্য, এভাবে ভাবা হয়, কিন্তু আচার্যের দিক থেকে দেখতে গেলে আমরা আচার্যের অধীন। সেখানে আচার্য যেটা করলেন, 3 মাস পরে এই সমস্ত উপাচার্যদের সরিয়ে দিলেন এই বলে যে এনারা রিপোর্ট ঠিক মতো দেননি। আসলে রিপোর্টটা দিতে পারবেন আইন অনুযায়ী, বিকাশ ভবনের থ্রুতে সেটা রুটেড হতে হবে অ্যাকর্ডিং টু দ্য এক্সট্যান্ট ল। এবার সরিয়ে দেওয়া হলো, এরপরে উনি দিতে লাগলেন মৌপিয়া, আমি বলছি এমন অনেককে, যাদের অনেকেরই শিক্ষাগত যে কোয়ালিফিকেশান, যেটা মিনিমাম তাদের সার্ভিস পিরিয়ড, সেটা নেই। অনেকে আছেন তারা আইপিএস ছিলেন, তারা অনেকে বিএ পাস, তারা এমএ ইউনিভার্সিটি যেখানে মিনিমাম ডিগ্রি হচ্ছে এমএ পাস, সেখানে উপাচার্য রয়েছেন। এখানে আলিয়া বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয়েছে, তিনি বিএ পাস, তার 70 বছরের ওপর বয়স। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে একজনকে দেওয়া হলো, তিনি হচ্ছেন আইপিএস অফিসার। একজন মাননীয় বিচারপতি, প্রাক্তন বিচারপতি, তিনি দুটি ইউনিভার্সিটি চালাচ্ছেন, রবীন্দ্রভারতী এবং প্রেসিডেন্সি। এই যে জায়গাগুলো হচ্ছে, এটা কোত্থেকে হচ্ছে, কাদের কি ভিত্তিতে তাদের ডাকা হচ্ছে? ওয়েস্ট বেঙ্গলে কি আমাদের শিক্ষাবিদের অভাব আছে? যাকে আমার কথা হচ্ছে যে এই যে জায়গাটা চলছে, তার মধ্যেও দেখা যাচ্ছে, যেহেতু যেটা মাননীয় আমাদের সুকান্তবাবু একটু আগে বললেন, ও অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, আমাদের প্রত্যেকেরই শ্রদ্ধেয়, উনি যেটা বললেন, বুদ্ধদেব সাউ তাকে রাজ্যপালই, মানে আচার্যই তাকে নিয়োগ করেছিলেন। তিনি এখানে একটা সমাবর্তনের ব্যবস্থা করলেন, সেই সমাবর্তনের ব্যবস্থাতে তিনি রাজ্য সরকারের অনুমতি নিলেন, সেটাও কিন্তু খুব ভ্যালিড, সেটা নিতে হয় একই সঙ্গে, এই একইভাবে করা যায় না। এবার সেই নিলেন, তাকে সরিয়ে দেওয়া হলো।
এবারে তারপরে এখানে একটা গৌরবঙ্গে কোনো একটা শিক্ষক সম্মেলন হলো, সেই শিক্ষক সম্মেলনের জন্য তাকে সরিয়ে দেওয়া হলো। এখন এই যে অবস্থা হচ্ছে রাজ্য, এখন কিন্তু কোনো এই 31টা বিশ্ববিদ্যালয়ে কোথাও কিন্তু রাজ্য সরকারের কোনো প্রতিনিধি, একেবারে শিবাজিদা, এবং সবচেয়ে বড় কথা যে হিউমিলিয়েশনের জায়গাটা, যে শুধুমাত্র সরিয়ে দেওয়া নয়, তাই নিয়ে দ্বন্দ্ব এবং মাঝখানে উলুখাগড়া হয়ে যাচ্ছেন উপাচার্যরা, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখন যদি উপাচার্য ঘরে ঢোকেন তাহলে সেটা ট্রেসপাসিং এর সমতুল হবে। বলুন সংক্ষেপে শিবাজিদা। একটা কথা খালি বলে, ওর মৌপিয়া প্লিজ একটা কথা বলে খালি শেষ করব, সেটা হচ্ছে তার সঙ্গে যে এই কথা আমরা জানি সন্দেশখালীর যা সমস্ত খবর আমরা এসে পৌঁছেছি, কোন বিশ্ববিদ্যালয়ে সন্দেশখালীর অবস্থা আছে আমি আসছিলাম, এই প্রসঙ্গে আসছিলাম। ছোট একটা বিরতি আমাকে তার আগে নিতে হবে, বিরতির পর এই প্রসঙ্গে ফিরছি, দেখতে থাকুন আপনার রায়। ফিরিলাম বিরতির পর। আমি চয়নদার কাছে আসবো। চয়নদা, আমরা এই শুরুতেই যেটা নিয়ে আলোচনা করছিলাম যে কোন পরিস্থিতি কোন পর্যায়ে যাচ্ছে, যেখানে দাঁড়িয়ে রাজভবনের তরফ থেকে নির্দেশ দেওয়া হচ্ছে রেজিস্ট্রারকে যে উপাচার্য যদি ঘরে ঢোকেন যেন পুলিশের ব্যবস্থা রাখা হয় এবং ট্রেসপাসিং এর সমতুল। দেখুন, এটা একদম খুব পরিষ্কার কথা, যেটা সুকান্ত স্যার বলছিলেন, আমাদের প্রণব মাস্টারমশাই, খুব নির্দিষ্টভাবে এটা হচ্ছে নজিরবিহীন সিচুয়েশন। দেখুন, যা যা বলা হয়েছে, রাজ্যপাল অফিসিয়াল অ্যাপয়েন্টিং অথরিটি উপাচার্যের, এর বাইরে কিন্তু রাজ্যপাল যা যা করছেন, আইনের প্রয়োগ যেটা করছেন, সে আইনের প্রয়োগটা অনভিপ্রেত। এইভাবে বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা তৈরির জন্য পশ্চিমবাংলায় সম্পূর্ণভাবে দায়ী এই দুটি পক্ষই, শিক্ষা দপ্তর এবং রাজ্যপাল, দুই দপ্তরই মোটামুটিভাবে অচলাবস্থা তৈরি করে রেখে দিয়েছে। দুটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য কবছর নেই। আমরা দুই ছাত্র, একজন প্রাক্তন ছাত্রনেতা, একজন বর্তমান ছাত্রনেতা। আমি ছাত্র আন্দোলন করা, সঞ্জয় বহুত ছাত্র নেতা ছিল। সেখানে আমাদের অভিজ্ঞতা কিন্তু এসব প্রকৃত অর্থে নজিরবিহীন। আমরা অনেক দাবি দেওয়া নিয়ে ছাত্র আন্দোলন করেছি, কিন্তু এইভাবে এই অচলাবস্থা আমাদের সর্বোচ্চ অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গা থেকে এক্সিকিউটিভ অফিসার নেই ইনস্টিটিউশনে, এই ঘটনা আমাদের দেখা যায়নি এর আগে। আমাদের কে কীরকমভাবে অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছেন তাই নিয়ে আমাদের বক্তব্য ছিল, কিন্তু এই পরিস্থিতি এরাও বলতে পারবে না কখনো যে এদের অভিজ্ঞতা ছিল, এইবার শুরু হলো। এইটা কিন্তু শিক্ষাক্ষেত্রে ছাত্রদের উপরে অত্যন্ত কুপ্রভাব পড়ছে, শিক্ষার যে পরিবেশ সেটা নষ্ট হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা কী বলতো, লাস্ট আমি এই যা আলোচনা দেখেছি, সিলেবাস নিয়ে খুব বেশি কথাবার্তা হয়নি। সিলেবাস নিয়ে আমাদের সিরিয়াস কিছু আপত্তি ছিল, সেগুলো নিয়ে কোনো ডিসকাশনের জায়গায় তৈরি হলো না। আমাদের যেভাবে শিক্ষাদানের পদ্ধতি নিয়ে আমাদের একাধিক প্রশ্ন ছিল, সেগুলো নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। শিক্ষা খাতের বাজেট কত, কী হওয়া উচিত, কীভাবে হওয়া উচিত, জিডিপির কতটুকু হওয়া উচিত খরচ, এগুলো নিয়ে কোনো লাস্ট কোনো আমরা আলোচনাতে কথাই বলতে পারলাম না। রাজ্যপাল তার আমলাতান্ত্রিক ইংরেজিতে কিছু কিছু বিবৃতি দেন, হ্যাঁ হিন্দিতে কিছু কথা বলেন, সেগুলো নিয়ে বিতর্ক বাধে, শিক্ষামন্ত্রী তার উত্তর দেন। এর বাইরে আখেরে কিছু গরম খবর তৈরি ছাড়া কিছু লাভ হয়নি। আজকে যেমন আমরা দেখলাম যে সন্দেশখালী প্রসঙ্গ তুলে আনলেন রাজ্যপাল, তিনি নিজে বললেন না, তিনি বললেন যে কেউ কেউ বলছে যে বিশ্ববিদ্যালয়গুলি মিনি সন্দেশখালীতে পরিণত হয়েছে। কি বললেন রাজ্যপাল এবং তার কি পাল্টা শিক্ষামন্ত্রীর, দেখুন। Which some people call mini Sandeshkhali, I do not call it by any such thing. These mini Sandeshkhalis are being created in the universities. Some say there is jungle raj in certain universities, and various epithets are used to describe the unhealthy situation which is prevailing in the universities. All these irregularities together, along with the latest development, that is misuse of the university premises for electioneering in violation of the Model Code of Conduct, all these I have put together and entrusted it to a retired judge of the High Court for inquiry. যদি সত্যিকারের একটা কেন্দ্রীয় স্তরে তদন্ত হয়, মিনি সন্দেশখালী এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোন বাড়ি সেটা প্রমাণ হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অধ্যাপকদের সম্পর্কে যদি এই ধরনের কথা বলে থাকেন, ইউনিভার্সিটিগুলো মিনি সন্দেশখালী, এটা অধ্যাপকদের পক্ষে, ছাত্রদের পক্ষে অত্যন্ত লজ্জার। আমি অধ্যাপক স্তরে, নন টিচিং স্তরে এবং ছাত্র স্তরে আমি আশা করছি যে ঠিক সময় নিশ্চয়ই ওরা প্রতিবাদ করবেন।
এই বক্তব্যটা মিনি সন্দেশখালী এর মধ্যে এই কোথাও রাজনীতির গন্ধ নেই? যখন আমরা দেখতে পাচ্ছি সন্দেশখালী এই মুহূর্তে রাজ্য পলিটিক্সের হট বেড, রাজ্যপাল নিজে বলছেন না বিশ্ববিদ্যালয় মিনি সন্দেশখালী, তিনি বলছেন যে কেউ কেউ বলছেন, আমরা জানি না এই কেউ কেউ কে। না মৌপিয়াদি, দেখুন একটা তৃণমূল যে মৌরুষিপাটটা চালাচ্ছে সবকটা রাজ্যের বিশ্ববিদ্যালয়, এই নিয়ে তো কোনো দ্বিমত থাকতে পারে না। লেটেস্ট কি হলো, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে হঠাৎ করে ওয়েব কুপার অধিবেশন হচ্ছে, ওয়েব কুপার। অব্র অন আ লাইটার নোট একটা কথা বলে রাখি, চয়নদা আমার সঙ্গে একমত হবে, চয়নদার সাংবাদিকতার অভিজ্ঞতা রয়েছে। মাঝে মাঝে মজা করা হয় যে কখনো হয়তো কোথাও ওয়াকিবহাল মহলের মতে এই ওয়াকিবহাল মহলটি কে এক্স্যাক্টলি সেটা সম্পর্কে প্রশ্নের অবকাশ রয়েছে। আমি অন লাইটার নোটটা বলছি, সূত্রের খবর অবশ্যই সূত্রের খবর অবশ্যই সূত্রের খবর, আমরা কোট বলি না কখনো, সূত্রের খবর অবশ্যই সূত্রের খবর, সাংবাদিক কখনো তার সোর্স ডিসক্লোজ করে না, এথিক্যালি এটা নয়, কিন্তু কখনো কখনো কারো কারো মধ্যে একটা খুব প্রবণতা থাকে ওয়াকিবহাল মহল। ঠিক আছে, অন লাইটার নোট সেটা দিদি আপনি বলতে পারেন, কেউ কেউ বলছেন সেটা উনি কোন আঙ্গিকে বলেছেন সেটা গভর্নর বলতে পারবেন, কিন্তু আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে তৃণমূল মৌরুষিপাটটা চালাচ্ছে, এটা নিয়ে কোনো দ্বিমত থাকতে পারে না, আমি আগেও যেটা বললাম। আর আরেকটা জিনিস বলি, আপনি যদি বিভিন্ন ইউনিভার্সিটিসগুলো দেখেন, আপনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একাধিক শো করেছেন দিদি, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে কি হয় সেটা আমরা জানি, আর দ্বিতীয়বার করে এত মাস আলোচনা হয়েছে, তারপর স্বপ্নদ্বীপের মৃত্যুর পরে এন্ড রেজাল্ট কি হলো আমরা কিন্তু আর কেউ জানতে পারলাম না, ব্যাপারটা ধামাচাপা দিয়ে দিল খুব সুন্দর করে এই রাজ্যের পুলিশ। এই প্রশ্নগুলো কিন্তু থাকে, এবং ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভেতরে মাদকাসক্ত হয়ে পড়ে থাকে ছেলেমেয়েরা, বাচ্চারা, এবং প্রশাসন কিচ্ছু করে না, তাদেরকে যে ঠিকঠাক গাইড করবে সেটা পর্যন্ত করা হয় না। এই পরিস্থিতিতে রয়েছে, আমরা তো দেখেছি। সুদীপ, দেখুন আমি প্রথমেই বলবো যে যদি নির্বাচন কমিশনের বিধিভঙ্গ হয়েছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, তার জন্য তো নির্বাচন কমিশন রয়েছে, রাজ্যপাল কেন? না না ঠিক, আমি স্মরণ করিয়ে দেব, রাজ্যপাল তো চ্যান্সেলর, রাজ্যপাল তো চ্যান্সেলর, রাজ্যপাল চ্যান্সেলর নয়, অবশ্যই রাজ্যপাল চ্যান্সেলর, কিন্তু রাজ্যপাল তুমি গুলিয়ে দিচ্ছ, নির্বাচন নোটিশটা রাজ্যপাল ধরাতে পারেন না, কোনটা নোটিশ রাজ্যপাল ধরাতে পারেন না, কোনটা ধরাতে পারেন না, উনি অ্যাপয়েন্টিং অথরিটি নয়, উনি সব মন্ত্রীদের অ্যাপয়েন্টিং অথরিটি নয়, তুমি এটা বলো। জেএনইউতে আবার জেএনইউ মিটিং করে, তুমি পরিষ্কার ভারত একটু বলে বেরো, আগে এই রাজ্যে ক্ষমতায় আছে, এই রাজ্যের কথা বলো। না না উত্তর নিয়ে কেন বলবে না, এই রাজ্যে ক্ষমতা আছে, তুমি এই রাজ্যে কথা বলবে না, তুমি এই রাজ্যে ক্ষমতায় আছো, আর তো কোথাও নেই, তুমি তো আর কোথাও নেই, থাকবেও না, এই রাজ্য থাকবে না, তুমি এই রাজ্যে কথা বলবে না, বিজেপির ব্লক প্রেসিডেন্ট, তুমি এই রাজ্যে নিয়ে কথা বলো না, বিজেপির নেতারা কিছু নেই বলে এদিক ওদিক ঘুরতে বেরিয়ে যাচ্ছ, তাই বলছেন, আমি বলছি বিজেপি বলে দিয়েছে যে সন্দেশখালী বলো, তাই উনি বলেছেন, এটাই তার ওয়াকিবহাল মহল। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি না, বলে দিয়েছে যে আজও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ডিওয়াইএফআই মিটিং করে, আজও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে এসএফআই এর ন্যাশনাল লিডাররা এসে মিটিং করে, অল ইন্ডিয়া লেভেলের করে তো। শিবাজিতে একটু আগে এই প্রসঙ্গটা নিয়ে বক্তব্য রাখছিলেন, বিরতির আগে আপনি যেটা বলছিলেন এই যে মিনি সন্দেশখালী প্রসঙ্গ, এটা এই মুহূর্তে বর্তমান রাজ্য রাজনীতির প্রেক্ষাপটে, যেটা আমি আগেই বললাম যে এই মুহূর্তে সন্দেশখালী গত 3 মাস ধরে রাজ্য রাজনীতির হটবেড, সেই মিনি সন্দেশখালী প্রসঙ্গ কোট আনকোট কেউ কেউ বলছে, আমি জানি না, আমি জানি আমি না, এটা তো এটা কথা ভাসিয়ে দেওয়া, তুমি একটু আগে ঠিকই বললে, ওয়াকিবহাল মহল কারা আমরা জানি না, যাই হোক ঠিক আছে, সেটা ওনার ডিসক্রিপশন আছেন, কিন্তু আমি আবার বলবো ওটা রাজ্যপাল বলছেন না আচার্য বলছেন, সেটাকে ঠিক করতে হবে। আর দ্বিতীয়ত রাজ্যপাল এবং আচার্য দুজনেই কিন্তু টাইটুলার হেড, এটা মাথায় রাখতে হবে। আমাদের মনে আছে যে সন্তোষ ভট্টাচার্যকে যখন নিয়োগ করেছিলেন এপি শর্মা, তখন চয়নদারাও ছিলেন, তখন কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় গর্জে উঠেছিল যে যাকে রাজ্য সরকার চাইছে তাকে না করে, অর্থাৎ রমেন পোদ্দারকে না করে সন্তোষ ভট্টাচার্যকে করা হতো। কী অবস্থা ছিল আমরা জানি, আমি সেটা রিপিট করছি না, খালি কথা বলছি। সন্দেশখালী যা হয়েছে মৌপিয়া তোমরা জানো, প্রত্যেকে তোমরাই দেখাচ্ছ আমাদের নানাভাবে, তো আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু খোলা ক্যাম্পাস, ওপেন ক্যাম্পাস, তোমরা প্লিজ এটা দিয়ে দেখো কোথায় কোথায় সন্দেশখালী লাইক বা মিনি সন্দেশখালী হয়ে রয়েছে। অত্যন্ত অপমান লাগছে আজকে যে কথাটা সুকান্তবাবু বলে গেলেন, আমাদের এখন ডুবে মরতে ইচ্ছে হচ্ছে যে শিক্ষা কিন্তু শ্রদ্ধাবান লবতে জ্ঞানম, এটা চিৎকার করার জায়গা নয়। আমরা আচার্যকে অবশ্যই, তিনি যে কোনো অ্যাপয়েন্টি যারই হন না কেন, বিজেপির হতে পারেন, কংগ্রেসের হতে পারেন, আমরা আচার্যকে শ্রদ্ধা করি, কিন্তু তার কাছ থেকে যদি এটা শুনি যে এখানে কোন বিশ্ববিদ্যালয় উনি স্পেসিফিক কেন বলছেন না, স্পেসিফাই কোন বিশ্ববিদ্যালয়ে মিনি সন্দেশখালী হয়েছে, সন্দেশখালীতে কী হয়েছে আমরা জানি। তো এবার যদি আমরা এটা শুনি, এটা তো তারপরে সমস্ত টাকা পয়সা বন্ধ হয়ে যাচ্ছে।
ইউজিসি থেকে টাকা পয়সা আসছে না, আমাদের বিশ্ববিদ্যালয় না, আমাদের রাজ্যে নয়, সর্বত্র। তো এখানে এই জায়গাটা কিন্তু এটা কি উদয়ন পণ্ডিতের পাঠশালাকে কোথাও ভয় পাচ্ছে মানুষ? এখানে আরেকটা কথা বলবো, এই যে গোলমালের একটা আবহাওয়া হচ্ছে, এতে আরেকটা জিনিস বাড়ছে মৌপিয়া। আমি এখানে একটা কথা বলছি, হয়তো এটা খুব হার্শ শোনাবে শিবাজিদা, খুব হার্শ হতে শোনাবে, কিন্তু একটু আগে অভ্র যাদবপুরের কথা তুলছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 90% ক্ষেত্র আছে যেটা আমাদের মহিমান্বিত করে, যার গরিমা নিয়ে আমরা গর্ববোধ করি। আবার সন্দেশখালী এই মুহূর্তে যে কারণে সমালোচিত হচ্ছে, যে সেখানে নাকি পার্টি অফিসে গ্রামের মহিলাদের নিয়ে আসা হতো, তাদের বিভিন্নভাবে এক্সপ্লয়েট করা হতো। আমরা তো দেখেছি যে আমি নাম উল্লেখ করতে না করব, একজন 18 ছুঁই নাবালক পড়ুয়া যে সদ্য এসেছে এই বিশ্ববিদ্যালয়ে, তাকে বাধ্য করা হচ্ছে, তাকে নগ্ন হতে বাধ্য করা হচ্ছে। এরকম একাধিক ঘটনা ঘটেছে যেখানে দাঁড়িয়ে কাউকে দিয়ে নগ্ন প্যারেড করানো হচ্ছে, এবং সেখানেও কারো মৌরসি পাট্টা, ওখানে হয়তো শেখ শাহজাহানদের মৌরসি পাট্টা, এখানে হয়তো এই যে সৌরভ চৌধুরী তাদের মৌরসি পাট্টা ছিল। কাজে যদি রেফারেন্স আসেও, আবারও বলছি, এটা নিশ্চয়ই সমস্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য নয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়েরও মানে সমস্তটা জুড়ে প্রযোজ্য নয়, কিন্তু রেফারেন্স তো আসতে পারে। না, রেফারেন্স অবশ্যই আসতে পারে, কিন্তু একটি পার্টিকুলার ইনসিডেন্টকে নিয়ে যদি আমি ম্যাগনিফাই করে গোটা রাজ্যের পরিস্থিতি বলি যে সব জায়গায় হয়ে রয়েছে। আচ্ছা, আরেকটা কথা বলি, গত 8 মাস ধরে কিন্তু সমস্ত জায়গায় মাননীয় আচার্য নিযুক্ত যারা আছেন, যেটাও কোনোদিন ছিল না, আমাদের কোথাও স্ট্যাটুটে নেই যে জায়গাটা অ্যাক্টে নেই, অর্থাৎ অথরাইজ পার্সন, এই অথরাইজ পার্সনের কোনো রকম ডেফিনিশন ছিল না। অথরাইজ প্রফেসর, তারা মাইনেও পাচ্ছেন না, হাইকোর্ট বলে দিয়েছে উপাচার্যের মাইনেও পাবেন না, তারা কাজ চালিয়ে যাচ্ছেন, এদের তো নেতৃত্ব রয়েছে। 8 মাস ধরে এই সন্দেশখালী হয়ে যাচ্ছে, সেখানে 8 মাস ধরে হয়ে যাচ্ছে, তো তার দায়িত্ব তো এখানে এই যারা উপাচার্য প্রত্যেকেই আচার্য করেছেন। এই রজতবাবু কিছুদিন আগে অবধি, এই ওয়েব কিউপার সম্মেলন অবধি, দেখুন যেটা স্যার বলছিলেন খুব পরিষ্কার কথা। এখানে উনি নিজেও তো এই দায়িত্ব পালন করেছেন কিছুদিন, আমরা যতদূর জানি। বিষয়টা হচ্ছে যে কথায় বারবারই এই সন্তোষ ভট্টাচার্যের কথা আসে। আমাদের মতপার্থক্য ছিল, কিন্তু সন্তোষ ভট্টাচার্যকে অশ্রদ্ধা করতে আমাদের শেখানো হয়নি। সন্তোষ ভট্টাচার্য পুরো টেনিওর কমপ্লিট করেছিলেন, 83 থেকে 87 সন্তোষ ভট্টাচার্য নিজের টেনিওর কমপ্লিট করেছিলেন। আমাদের খুব স্পষ্ট কথা, রাজ্যপাল নিজের লিমিটেশনের বাইরে গিয়ে কথা বলছেন। রাজ্যপাল যে জায়গাটায় দাঁড়িয়ে কথা বলছেন, যে ধরনের কথাবার্তা বলছেন, তাতে শিক্ষাক্ষেত্রের মর্যাদা বৃদ্ধি পাচ্ছে না। কিছু ঘটনা, বিচ্ছিন্ন ঘটনাকে রিলেট করে দেওয়া হচ্ছে যে ধরনের পলিটিক্যাল ইস্যুর সঙ্গে, তাতে বিশ্ববিদ্যালয়, তারপরে শিক্ষাঙ্গনের যে মর্যাদা সেটা হানিকারক হচ্ছে। দ্বিতীয়, এটা তো আমার মনে হচ্ছে যে সবাই মিলে সুকান্ত স্যার যেভাবে বলেছেন সেই কথাটা বলে দেওয়া উচিত আমাদের এই প্যানেলের সবারই, যে সমস্ত বিশ্ববিদ্যালয়কে তদন্তের আওতায় নিয়ে আসা হচ্ছে। এটা কি মাস্টারমশাইরা যারা রয়েছেন সবাই আমাদের মতের হবেন এমন আমরা বিশ্বাস করি না। বিশ্ববিদ্যালয়ের রাজনীতি অন্তত আমাদের শিখিয়েছে, আমাকে চন্দনদের মতো ছাত্র যারা আন্দোলন করেছে আমাদের শিখিয়েছে স্পেস দিতে, অনেক মুক্ত চিন্তা করতে। মুক্ত চিন্তার যে স্পেস, সেই স্পেসটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা চলছে এইভাবে উল্টোপাল্টা কথাবার্তা বলে। যা উপমা দেওয়া হচ্ছে ভয়ঙ্কর উপমা দেওয়া হচ্ছে, রাজনীতিকরা হাততালি দিতে পারেন। আমি ছাত্র আন্দোলনের একজন প্রাক্তন কর্মী হিসাবে কোনোভাবে মেনে নিতে পারছি না এটা। আমার শিক্ষক মহাশয়দের মর্যাদাহানি হচ্ছে, তিনি আমার বিরোধিতা থাকতে পারেন, 17টা তর্ক হতে পারে আমার সঙ্গে, আমাদের যে প্যানেলিস্ট আছেন যে স্যার, তিনি তার সঙ্গে হতে পারে, সুকান্ত স্যারের সঙ্গে হতে পারে, কিন্তু কোনোদিন আমি ভাবতে পারবো না এটা তদন্তের আওতায় না হয়। দেখো কি ধরনের কথাবার্তা। তারপর সন্দেশখালীর প্রসঙ্গ খুব ভালো প্রসঙ্গ তুললে, এই কারণে ওটা আমাদের একটা সময়, এবং সেই সময়টা শুড বি ট্রান্সলেটেড বর্তমান সময়ে এই কম্পারিশনটা এসে যায়, খুব স্বাভাবিক। একটা জিনিস তোমাকে বলি, দেখো আজকে সন্দেশখালী কি ঘটেছে আমরা জানি, চূড়ান্তভাবে নিন্দা করেছি সকল দল, এবং আমরা ওখানে পৌঁছেছি। কিন্তু সেই রেফারেন্সটাকে নিয়ে যদি কেউ কোনো নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সাথে তুলনা করে, তাহলে সেই ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা তাদের সরাসরি অপমান করে। এখানে ওয়াকিবহাল বলো বা পারসেপশনাল বলো, যাই বলো, একটা কথা আমি বলবো, মণিপুর ইউনিভার্সিটি তার সাথে নিশ্চয়ই নগ্ন মহিলাকে যোগ করে দেওয়া হবে না, হাথরাসের সাথে, উন্নাওর সাথে লখনৌকে যোগ করে দেওয়া হবে, নাকি এলাহাবাদ ইউনিভার্সিটির সাথে যোগ করা হবে বিলকিস বানুকে। প্রশ্ন তো তা নয়। আমি শুধু তোমাকে এখানে বলি, সরাসরি ঘটনা ঘটেছে, কিন্তু এখানে বলি কতিপয় কিছু ঘটনাকে একটা বৃহৎ পারসেপশন আছে, সারা বাংলা উত্তাল এই সন্দেশখালীকে নিয়ে। কারণটা জানি, রাজ্যপাল একজন রেসপন্সিবল মানুষ হিসেবে তাকে রেফার করছে। ইজ ইট আ কালচার?
আমি এই প্রসঙ্গে আসবো, একটা বিরতি আমাকে নিতেই হবে। আমি বিরতির পর ফিরছি এই প্রসঙ্গ নিয়ে, দেখতে থাকুন আপনার রায়। ফিরে এলাম বিরতির পর। আমরা দেখছিলাম বিরতিতে যাওয়ার আগে সুদীপ কিছু বলতে চাইছিল। আমি বলছি যে যেহেতু মৌপিয়াদি যাদবপুরের প্রসঙ্গটা তুললো, আমি একটা কথা বলবো যে যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই ঘটনাটা ঘটছে, মনে রাখে আমরা একটু স্মরণ করবার চেষ্টা করবো রাজ্যপাল কি বিচার ব্যবস্থাকে ত্বরান্বিত করবার জন্য বা সেই পরিবারের পাশে দাঁড়ানো বা একটা প্রপার গাইডলাইন তৈরি করে দেওয়া। বরং আমরা দেখলাম উনি আজকে বলছেন তুমি নিজেই মনে করা থেকে সব ভুলে গেছো। সন্দেশখালী নিয়ে তুমি উনি নিজে কথা মনে করা থেকে বলছেন। সব ভুলে গেছো। রাজ্যপাল কি করেছিলেন আমি মনে করে দিচ্ছি। বিশ্ববিদ্যালয়ে মনে করে দিচ্ছি তোমাদের দলের নেতা, তোমাদের দলের কোন নেতা, দাঁড়াও আমি মনে করে দিচ্ছি তোমার অ্যামনেসিয়া হয়েছে। তোমাদের দলের কোন নেতা কাকে ছত্রছায়া দিয়েছিলেন আমি যদি নাম করে বলি তোমারই মুখে চুনকালি লাগবে। সেজন্য সে তুমি বলতে দেবে না, আমিও তোমায় বলতে দেবো না। যাদবপুর নিয়ে তুমি বলতেছো না, যাদবপুরে আমি করেছি, তুমি পড়োনি। তোমার থেকে 100 গুণ বেটার চিনি আমি, 100 গুণ বেটার চিনি আমি। এসব বাজে কথা বলতে এসো না, বাজে কথা বলতেছো না। তোমরা পরিষ্কার ফরেনসিক এভিডেন্স ট্যাম্পার করেছো যাদবপুরে। ফরেনসিক এভিডেন্স ট্যাম্পার করেছো, ট্যাম্পার করেছো ফরেনসিক এভিডেন্স। কোথায় যাদেরকে অ্যারেস্ট করেছিলেন তারা তো ছাড়া পেয়ে গেছে, তারা তো বেল পেয়ে গেছে। কি করে বেল পেলো? তুমি বলো বেল পেলো কি করে? রাজ্যপাল কি করছেন? রাজ্যপাল কি করছেন? পুলিশের অকর্মণ্যতার জন্য বেল পেয়েছে। রাজ্যপাল কি করছে? পুলিশ অকর্মণ্যতার জন্য বেল পেয়েছে। এই ঘটনা ঘটে কি করে? একটা ছেলে মারা গেল, একটা ছেলে মারা গেল, তোমরা কি করেছো? মামার বাড়ি রাস্তা নিয়ে আমি আসবো এক সেকেন্ড, আপনি শিবাজিদার কাছে খুব সংক্ষেপে আসবো। শিবাজিদা, আপনার কাছে আমার এখানে জিজ্ঞাসা যে সমাধান সূত্র কি তো বেড়েই যাচ্ছে, এক বিশ্ববিদ্যালয়ের পর আরেক বিশ্ববিদ্যালয়, শেষ কোথায়? খুব সংক্ষেপে প্লিজ শিবাজিদা। আমি একটা কথা বলবো, সমাধান সূত্র কিন্তু সমাধান সূত্র সুপ্রিম কোর্ট দিয়েছিলেন যে উভয় পক্ষকে বসতে হবে, কথা বলতে হবে, ওভার দ্য কাপ অফ কফি কথা বলতে হবে, কিন্তু সেগুলি বাস্তবায়িত হচ্ছে না। ডিলিডালি করে পিছিয়ে যাওয়া হচ্ছে এবং একের পর এক যাকে বলে মামলার পর মামলা হচ্ছে। এই সামনে 16 তারিখের একটা মামলার ডেট আছে যেখানে এটা হওয়ার কথা, সমাধান হওয়ার কথা আমরা ভাবছি। এটা ফাইনালি মৌপিয়া যতদিন না পর্যন্ত সার্চ কমিটি করে পাকাপাকিভাবে স্থায়ী উপাচার্য আসছেন ততক্ষণ এই জিনিস চলতে থাকবে। উনি এই কথাটা একদম ঠিক বলেছেন। আমরা চাইছি একটা স্থায়িত্ব আসুক, ইউনিভার্সিটিগুলো ঠিকঠাকভাবে চালিত হোক। এতদিন ধরে না তাই বলা হয়েছে, তোমার কানে নোংরা জমেছিল। আইনটা কে রেখেছিল? আইনটা কে কে অন্যায়ভাবে বাজেটে নিয়োগ করেছিল? কারা করেছিল? এই তৃণমূল কংগ্রেস করেছিল। এবং পরিষ্কারভাবে স্থায়ী উপাচার্য আসুক, এই তৃণমূল কংগ্রেসের মৌলসিপাটটা বন্ধ হোক, এদের অন্যায় আবদারগুলো বন্ধ হোক, এদের ইল্লিগালিটি বন্ধ হোক। অনেক হচ্ছে, পুরো শিক্ষা ব্যবস্থাটাকে লাটে তুললো এই তৃণমূল কংগ্রেস, পুরো লাটে তুলছো এরা। হ্যাঁ, সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে তো স্কুলে পড়াবে তোমরা, তোমাদের তো এই হচ্ছে পরিকাঠামো, এই হচ্ছে বিষয়। জানো না নোটিফিকেশন কিছু না জানা নিয়োগ করতে চলে এসছো, কিছু না জানা নিয়োগ করতে চলে এসছো। আসলে কি সদিচ্ছা রয়েছে চন্দা? আমি এখানে সমাধানের সদিচ্ছা খুব সংক্ষেপে কি জানো তো, পরিষ্কার কথা বলছি মৌপিয়া, আমি খুব নির্দিষ্টভাবে বলছি, এরা দুজনে আমার খুব স্নেহাস্পদ। আমি নিজে জানি যে বিষয় নিয়ে সুদীপ থিসিস লিখছে, এই মুহূর্তে শিবাজিদা শুনলে খুব আলাদা দিতে হবে। আমরা শিবাজিদার একটা কথা, পয়েন্টে আসছি শেষ করতে, শিবাজিদার খুব প্রিয় বিষয় আমাদের সঙ্গে অনেকদিন আগে শিবাজিদাকে মনে করিয়ে দিই, শিবাজিদা বলতেন ডায়ালগসটা কিন্তু অনেক কিছু সমাধান সূত্র নিয়ে আসে। এই ডায়ালগসটা জরুরি ছিল। ডায়ালগসটা আজকে বসিয়ে লাভ নেই। কোর্টের নির্দেশে ডায়ালগ হলে সেটা অবমাননা কর। কোর্টের নির্দেশে যদি মাস্টারমশাইদের সঙ্গে উপাচার্যকে বসতে হয়, তার থেকে লজ্জাজনক কিছু হয় না। আমি খুব স্পষ্টভাবে বলছি, শিক্ষা দপ্তরের সদিচ্ছা নেই, রাজ্যপালেরও সদিচ্ছা নেই। তিনি দুজনে পাওয়ার দেখাচ্ছেন, পাওয়ার দেখাতে গিয়ে হাততালি পাচ্ছেন। সংযোজন করবো চয়নদা, আমার যেটা বারবার মনে হয়েছে সেটা হচ্ছে যে স্পেসটাকে বিগার করে দেওয়া হচ্ছে, যেটা ন্যারো হল, সলিউশনটা তো ন্যারো হবে। কিরকম? ধরো স্থায়ী উপাচার্য, অস্থায়ী উপাচার্য, মাঝখানে অন্তর্বর্তীকালীন উপাচার্য, এই শব্দটাই নতুন। এই শব্দটাই নতুন। মানে তুমি এলিমিনেট অ্যান্ড সলিউশন যদি যাও, তাহলে তোমাকে স্থায়ী উপাচার্য ইজ দ্য অনলি সলিউশন। এর বাইরে কোনো রকম ক্রেডিবিলিটি থাকবে না, যেটা অপব্যবহার করা হচ্ছে ক্ষমতার রাজনৈতিক। তৃণমূল কংগ্রেস ইউজিসি গাইডলাইন না মেনে তারা সার্চ কমিটি তৈরি করেছিল, এটা চ্যালেঞ্জ হলো। অবশ্যই এটা তো জানেন না, আপনি এটা বলুন। না আমি তো বলছি না, এই ইলিগালিটি করেছে তৃণমূল কংগ্রেস, ওরা তো ইলিগালিটি করেছে। আজকে এই পরিস্থিতির দায়ী একমাত্র তৃণমূল কংগ্রেস। কেন নিজেদের লোককে বসানোর জন্য
মানলে না, এটা করতে গিয়েই তো মুশকিল। নিজেদের লোক প্রশাসনের জন্য আইন কানুন মানলে না। সময় একদম শেষ, এখানেই শেষ করতে হবে। আমরা শুধু এটুকু বলে শেষ করব যে এই রাজায় রাজায় যুদ্ধে উলুখাগড়া কারা হচ্ছেন। প্রাথমিকভাবে তো ডেফিনেটলি এই উপাচার্যরা, যারা এই দ্বন্দ্বের মধ্যে পড়ছেন, যাদের চূড়ান্ত হিউমিলিয়েশন ফেস করতে হচ্ছে। কিন্তু যদি একটু লার্জার অ্যাসপেক্টে দেখি, আসলে তো উচ্চশিক্ষার পরিস্থিতিটা, এই রাজ্যের উচ্চশিক্ষা প্রত্যেক মুহূর্তে গিলোটিনে তার ধরমুন্ডু আলাদা হয়ে যাচ্ছে এই ইগোর লড়াইয়ে। এটাকে ইগোর লড়াই বলবো, ইগোর লড়াই বলা যাক বা ক্ষমতার লড়াই বলা যাক। ফাইনালি উলুখাগড়া হচ্ছে লক্ষ লক্ষ শিক্ষার্থীর স্বপ্ন, শিক্ষার সমৃদ্ধি, শিক্ষার প্রসার। রাজনৈতিক লড়াইয়ের জন্য নয়। যদি মনে হয় তাহলে দুপক্ষ তারা আলোচনায় বসুক, সদিচ্ছা দেখাক। একথা বলতে বিন্দুমাত্র দ্বিধা নেই। যে ঘটনাক্রম আমরা দেখছি, সদিচ্ছার অভাব দুতরফেই স্পষ্ট। এটা শুধরে নিন উচ্চশিক্ষার স্বার্থে। আপনারা এখানেই শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা।